দর্শক, সারা দেশেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আলোচনা চলছে। তিনি রাজধানীর এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগেও বিএনপি নানা বিষয়ে আলোচিত ছিল এবং আলোচনা চলছিল, বিশেষ করে বিএনপির প্রার্থিতা ঘোষণা এবং তারেক রহমানের দেশে ফেরা না ফেরার প্রসঙ্গটি সামনে ছিল। এই রকম পরিস্থিতিতে কি আগামী জাতীয় নির্বাচন কোনো অনিশ্চয়তার মধ্যে চলে গেল? এটি আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমানকে। আর এসব নিয়ে প্রথম আলোর আজকের বার্তা কক্ষে সঙ্গে থাকছে আমি শামসুজ্জোহা। চলে যাচ্ছে আজকের অতিথির কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের কাছে। আপনাকে স্বাগত। আপনাকে স্বাগতম। প্রথমে জানতে চাইব যে বিএনপি যখন মনোনয়ন ঘোষণা করলো, সমস্ত আলোচনা সেটা ঘিরেই শুরু হলো, এক ধরনের নির্বাচনমুখী উত্তেজনাই ছিল। কিন্তু খালেদা জিয়ার অসুস্থতার কারণে আপনার মনে হয় কিনা যে গত কয়েকদিনে গণমাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা এবং আলোচনা রয়েছে? প্রশ্নটা হচ্ছে, এই উৎকণ্ঠা থাকবে, কিন্তু সেটি আসলে দল হিসেবে বিএনপির এবং একই সাথে সরকার সবাই জড়িয়ে পড়েছে এবং অন্য যে দলগুলো, সব কিছু মিলে নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রভাব আপনি লক্ষ্য করছেন কিনা? আপনাকে ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে না এই ইস্যুটা আসলে, এটা তো একটা মানবিক ব্যাপার, জি, আর অনেকটা ইমোশনও জড়িত। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া আসলে 1971 থেকে মুক্তিযুদ্ধকালীন সময় থেকে তার স্যাক্রিফাইস আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, আমি এশিয়া, আফ্রিকা, ল্যাতিন আমেরিকা পড়া থেকে দেখলাম, পলিটিক্স পড়া থেকে দেখলাম যে আমাদের এই অঞ্চলগুলোতে এইভাবে যে ধারাবাহিকভাবে কর্তৃত্ববাদ বা সামরিক কর্তৃত্ববাদ বলেন বা দলীয় কর্তৃত্ববাদ বলেন বা ফেসিবাদ বলেন, এর বিরুদ্ধে লড়াই করার এই যে উদাহরণ, এটা ব্যতিক্রম। যেমন আমি এক্ষেত্রে বলতে পারি আপনাকে, 71-এর কথা তো বললাম, 7ই নভেম্বরের ঝুঁকির কথা বললাম। এই দুইটা ঝুঁকি ছাড়াও আপনি দেখেন, দুইটা সাফারিং ছাড়াও তার কিন্তু বিশেষ করে ওনার স্বৈরাচার বিরোধী লড়াই প্রায় 1 দশক ধরে, যে কারণে মানে আপসীন নেত্রীর ঘোষণা পেলেন বা একটা টাইটেল পেলেন। তারপরে আবার দেখেন আপনি গত 15 বছর বা একদিকে ধরতে পারেন আপনি 17 বছর ধরে কিন্তু লড়াইটা করছেন, সেই ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে। তো সে সকল কারণে মানুষের মধ্যে একটা ইমোশন আছে ওনাকে কেন্দ্র করে, এটা তার দলের বাইরেই তৈরি হয়েছে এখন। তো সেটার কারণে মানুষ ব্যস্ত, ওনাকে নিয়ে ওনার সুস্থতা কামনা করছেন, দোয়া করছেন, এ সকল কারণে ইনভলভ আছেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি এটা একটা জাতীয় জীবনের আমাদের একটা পার্ট হয়ে গেছে এখন। আর একটা পার্ট কিন্তু আমাদের আছে, সেটা নির্বাচন। বিএনপি বলেন, যে দলই বলেন না কেন, সবাই কিন্তু নির্বাচনটা চাচ্ছে, নাগরিকরাও চাচ্ছে। আপনি দেখেন প্রায় 2008 সাল পর থেকে কিন্তু কোনো নির্বাচন নাই। এই অবস্থায় সরকারও নির্বাচনের মধ্যে কমিটমেন্ট শো করেছে, বারবার বলেছে বিভিন্ন সময়ে, সবগুলো গুরুত্বপূর্ণ প্রোগ্রামে সরকার প্রধান বলেছেন যে তিনি নির্বাচন করতে চান। তো এখন ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কিন্তু আমাদের সেই একটা পরিকল্পনা, উচ্ছ্বাস, আকাঙ্ক্ষা, প্রস্তুতির ব্যাপারটা আপনাকে পরে আলাপ করি। প্রস্তুতি নিয়ে আমি খুশি না, কিন্তু বাকি জায়গাগুলো নাগরিকের মধ্যে কিন্তু উচ্ছ্বাসটা আছে, নাগরিক অংশগ্রহণ করতে চায়। তো এখন সেই জায়গা থেকে তো আমাদের যে নানান ধরনের সমস্যা আছে, সেই সমস্যাগুলো মোকাবেলা করে নির্বাচনটা করতে হবে। আমরা অত্যন্ত ব্যথিত ওনার অসুস্থতার জন্য, কিন্তু নির্বাচন পিছিয়ে যাক এটা তো মনে হয় কেউ চাচ্ছে বলে আমি মনে করি না। প্রথমত বিএনপির ক্ষেত্রে, আর দ্বিতীয়ত হচ্ছে দেশের এই মুহূর্তে নির্বাচন নিয়ে যে আলোচনা হচ্ছে সেটির ক্ষেত্রে খালেদা জিয়ার বিষয়ে আপনি যেমন বলছিলেন, একটু তারেক রহমানের ক্ষেত্রে বলবেন। তার এবারের যে ফেসবুক পোস্ট, যেটাতে তিনি দেশে আসবেন কিনা সেই বিষয়ে কথা বলেছেন, এবং আমার মনে হয় যে দীর্ঘ সময়ের মধ্যে এই প্রথমবারের মতো তারেক রহমান নিজে মুখ খুললেন, মানে তার ফেরা না ফেরার বিষয়ে তিনি নিজে কোনো মতামত দিলেন। সেই মতামত নিশ্চয়ই আপনি দেখেছেন, যেটাতে অনেকটা স্পষ্ট করেছেন তিনি একা সিদ্ধান্ত নিতে পারছেন না, এরকম একটি বিষয়। আমার প্রশ্ন হচ্ছে, তাতে বিএনপি নির্বাচনের আগের এই সময়টাতে কিছুটা বেকায়দায় পড়া যেটিকে বলে, অথবা কোনো ঝুঁকি আপনি দেখছেন কিনা? আমার কাছে মনে হয় না এটা। কারণ হলো কি, আমি আসলে যেদিন উনি পোস্টটা দেন, হয়তো 11টার সময় দিয়েছেন, আমি কিন্তু 9:35-এর দিকে বা এর সময়, এই সময়ে আমি ঠিক কাছাকাছি লেভেলের একটা ভাবনা আমার মধ্যে ছিল। এবং এটা আমি এটা কোথাও মানে ইভেন মনে হয় কিছুক্ষণের মধ্যে কোথাও শেয়ারও করেছি, অল্প, ওরকম পুরোপুরি না, মানে কাছাকাছি একটা চিন্তা। আমি মনে করেছিলাম যে এটা কি এরকম যে সবাই যেহেতু নানান কর্নার থেকে আলাপ আলোচনা করছে, উনি ওনার মাকে দেখতে আসছেন না কেন, এই যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সন্তানের প্রতি মায়ের দরদ নিয়ে,
এটা এমন একটা পর্যায়ে চলে গেছিল আমাদের সমাজের মধ্যে, এটা আমি খুব মানে নিজেই বিব্রত হচ্ছিলাম যে কাজী মাহবুবুর রহমান, আমার প্রশ্নের জায়গাটা ঠিক তার মার প্রতি তার ভালোবাসা আছে আমি কিনা সেই জায়গা সেটা যাচ্ছি না, সেই জায়গা যাচ্ছি না, আমি সেই জায়গা যাচ্ছি না। যখন এই আলাপ আলোচনাটা আসলো যে এটা ব্যাপকভাবে আলাপ আলোচনা হচ্ছে এবং এটা মানে এটা আসলেই দেখা যাচ্ছে অনেকটা সন্তানের চেয়েও যেন অন্যদের খুবই দরদ উতলে পড়ছে, এটা মানে জাতীয়ভাবে একটা মানে একটা অংশের মধ্যে এই যে প্রবণতা তৈরি হয়, এটা আসলে আমাদের জাতীয় জীবনের জন্য ভালো না। সেই জায়গাতে আমি ভাবলাম যে আমি নিজে একটা রিপ্লাই দিই আমার নিজের পক্ষ থেকে, সেটা আমি একটা অ্যানালাইসিস দিই। আমার কাছে তখন মনে হলো যে তারেক রহমান বিশেষ করে যেই প্রেক্ষিতে উনি যেই অবস্থায় এখন আছেন, সেই অবস্থায় নানান ধরনের চ্যালেঞ্জ, ভূ রাজনৈতিক বলেন, এখানে আমাদের এখানে যেসব ধরনের বড় বড় রাজনৈতিক শক্তিগুলো, বৈশ্বিক শক্তিগুলো ইনভলভ আছে, দেশের যে স্থিরতা অস্থিরতা এবং সরকারের যে টানাপোড়েন এবং সরকারের যে হ্যান্ডেল করার সামর্থ্য, সব কিছু মিলে আমরা তো জানি আমরা এখন একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কেউ তো বলে না এবং সরকারও তো বলে না যে সব কমপ্লিটলি স্ট্যাবিলিটি নিয়ে আসতে পেরেছে। সুতরাং আমরা কিন্তু পরিস্থিতিটা এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারিনি। এই অবস্থায় আমার কাছে মনে হচ্ছে হয়তো ওনার অনেক ধরনের অ্যাডভাইজার থাকবে বা অনেক ধরনের টিম আছে, যেহেতু উনি সামনে ক্ষমতা নিয়ে আসবেন, তো এইটার সিদ্ধান্ত নেওয়ার একক ক্ষমতা আসলে ওনার নাই। কিন্তু আমি যে বিষয়টা আপনাকে বলছি সেটা হলো এই যে উনি না আসলে বিএনপির এই মুহূর্তে আমি আপনাকে এরকম অসংখ্য উদাহরণ দেখাতে পারবো বৈশ্বিকভাবে, লাতিন আমেরিকার ক্ষেত্রে যে সকল দেশগুলোতে কর্তৃত্ববাদের সময়ে, ফেসিবাদের সময়ে এই যে গুম দেখছেন, এই গুমের শিকার হয়েছে একটা রাজনৈতিক দল আর্জেন্টিনা ধরেন, সেই রাজনৈতিক দল নির্বাচনে থাকা অবস্থায় নেতারা সব নির্বাচনে, রাজনৈতিক দলটাও নিষিদ্ধ হয়ে আছে, অন্য তৃতীয় কোনো রাজনৈতিক দলের মাধ্যমে নির্বাচন করে ওরা ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার জন্য সবসময় যে নেতৃত্বকে উপস্থিত থাকতে হবে, ক্ষমতায় আসার জন্য যে মানে এটা ক্ষমতায় আসার জন্য ক্ষমতাটার ক্ষেত্রে নাগরিকরা দেখে আসলে আপনি কতটা উপযুক্ত তাদেরকে পরিচালনা করার জন্য, এবং যারা আপনার পরিচালনা করছে, ম্যানেজ করছে, তারা কতটা অনুপযুক্ত, সেই কম্প্যারিজন থেকে কিন্তু একটা দলকে ভোট দেয়। সেটা হচ্ছে ভোট দিয়ে এবং আগামী ক্ষমতায় আসা। আমি যদি দলের মধ্যে প্রশ্ন তুলি আপনার কাছে, আপনি একটু লক্ষ্য করবেন যে তারেক রহমান দেশের বাইরে থেকে অনলাইনে যুক্ত থেকে অনেক সভায় অংশগ্রহণ করছেন, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে। কিন্তু যখন এই প্রার্থিতা ঘোষণা করা হলো, তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ দেখেছি, এমনকি বিএনপির নিজেদের প্রার্থীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে, প্রার্থী পরিবর্তন চাওয়া হয়েছে। এ সমস্ত তো আপনার কাছে মনে হয় কি না যে নির্বাচনের সময়টা অন্য সময়ের থেকে খানিকটা ক্রিটিক্যাল? অবশ্যই ক্রিটিক্যাল, কিন্তু বিএনপির এখন যে সাংগঠনিক অবস্থা এবং ডিসেন্ট্রালাইজড পাওয়ার স্ট্রাকচার এবং ডিসিশন মেকিংও কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, ক্ষমতা কাঠামো দুইটাই কিন্তু অনেকটা বিকেন্দ্রীকরণ করা হয়ে গেছে বিএনপিতে, যার ফলে ইভেন এই আপনি যেমনিভাবে উনি বলছেন না যে ওনার একক সিদ্ধান্ত না, এটা আসলে কিন্তু দলের সাংগঠনিক প্রক্রিয়া এসবের উপরে যেমন নির্ভরশীল ওনার আশাটা, ঠিক এমনিভাবে কিন্তু এই যে নির্বাচনটা হচ্ছে, নির্বাচনের সংকটগুলো মোকাবেলা কীভাবে করবেন, নির্বাচনে ঐক্য কীভাবে ধরে রাখবেন, এক্ষেত্রে কিন্তু দল একটা স্থায়ী কমিটির মাধ্যমে পরিচালিত হয়। এখন কিন্তু দল আপনি দেখেন গত 1 দশক যদি পর্যালোচনা করেন, আপনি দেখবেন ইভেন এই গত 1 সপ্তাহের মধ্যে আপনি দেখেন বা 2 সপ্তাহের মধ্যে দেখেন একাধিকবার কিন্তু স্থায়ী কমিটি বসছে, যখনই কোনো প্রয়োজন আসছে স্থায়ী কমিটি বসছে। তো এখন যদি কোনো একটা দলের সাংগঠনিক কাঠামো দাঁড়িয়ে যায়, তখন কিন্তু ঠিক আসলে কোনো নির্ধারিত ব্যক্তি আসলে খুব ভালো হয়, থাকলে ভালো হয়, কিন্তু তার নির্দেশনায় কিন্তু সংগঠনটা পরিচালিত হতে পারে যে কোনো অবস্থাতেই। যদি মাহবুবুর রহমান, আমার মনে হয় না যে, আমি জানি না এটি আপনি মিন করছেন কিনা, যে তার দলের কাঠামো সবাই মিলে সিদ্ধান্তের বিষয়টি উনি আসলে বোঝাতে চেয়েছেন কিনা। আমার মনে হয় অনেকটা গণমাধ্যমে স্পষ্ট হয়েছে যে উনার আশা এবং নিরাপত্তার বিষয়টি বারবার আলোচনায় এসেছে এবং যে কারণে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে বাধ্য হয়েছেন যে তিনি যদি দেশে আসেন, শুধু তিনি না, দেশের যে কোনো মানুষের নিরাপত্তার প্রায়োরিটি সরকারের তালিকায় শীর্ষে রয়েছে, এই কথা তিনি বলেছেন। তা সেক্ষেত্রে যখন তিনি আসছেন না, আপনার কাছে কোনোভাবে মনে হয় কিনা এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার না, ইন্টারিম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপির নেতা হিসেবে তারেক রহমানের দেশে আসার পরে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনিশ্চয়তা বা অনাস্থা আছে কিনা? আমার কাছে মনে হয় কি, আসলে সরকার তো আপনি দেখতে পাচ্ছেন সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, সরকার তার জায়গা থেকে অনেক কিছুতে সাফল্য অর্জন করছে, কিন্তু এর অর্থ এই নয় যে
আপনি আপনার নিরাপত্তাটাকে, আপনার ভবিষ্যৎটাকে যে প্রক্রিয়া ভাবেন, আমিও যে একই প্রক্রিয়া ভাববো তা তো না। আমার তো অ্যানালাইসিস আলাদা থাকবে। সরকারের জায়গা থেকে হয়তো তারা যদি সিকিউরিটি কনসার্ন মনে করে থাকেন, সিকিউরিটি কনসার্নটাকে বিবেচনা করে অ্যান্সার করেছেন, রিপ্লাই দিয়েছেন। কিন্তু আসলে তারেক রহমান কেন আসছেন না সেই ব্যাখ্যা তো উনি ক্লিয়ার করেন নাই। তো সুতরাং সেই ক্লিয়ারের মানে ব্যাখ্যাটা পরিষ্কার করলে বোঝা যায় এটা শুধুমাত্র সিকিউরিটির সাথে সম্পৃক্ত, না দলীয় সিদ্ধান্তের কারণে সম্পৃক্ত, না অন্য কোনো কারণে সম্পৃক্ত। আমার কাছে মনে হচ্ছে কি সরকারের জায়গা থেকে মানুষ আলোচনা যেতে করছে সিকিউরিটি ব্যাপারে। আমার কাছে মনে হয় এটা আসলে আরও অনেক ব্রডার নানান ধরনের স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট, যেহেতু ওনাকে নিয়ে সেটা কি দেশের মধ্যে না দেশের বাইরেও আছে সব ধরনের। কারণ উনি তো একটু মানে আমি বলছি কি আপনাকে, আগামী নির্বাচনের সম্ভাবনা কি বিএনপি ক্ষমতা গ্রহণ করতে পারে, সম্ভাবনা মানুষ মনে করছে। যদি করতে পারে তখন কিন্তু যেহেতু উনি এখন আসলে ডিফেক্টো প্রধান নেতা, সেক্ষেত্রে উনি কিন্তু এই দায়িত্ব নেওয়ার কথা। তো উনি এবং বিএনপি ওনার ব্যাপারে 2007-8 সালে এবং তার পরবর্তী সময়ে ওনার যে রাজনৈতিক অবস্থান, এ সকল নানান কারণে কিন্তু বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থা এবং দেশীয় এবং আন্তর্জাতিক যারা বাংলাদেশের স্বার্থ বিষয়ে সংশ্লিষ্ট আছে, বাংলাদেশের সাথে তাদের স্বার্থ সংশ্লিষ্ট আছে, তারা কিন্তু তাদের হিসাব নিকাশটা করে নেবে। তো সেই হিসাব নিকাশটাতেই এটা একটা মানে জটিল সমীকরণ হয়ে উঠছে। সেটা উনি অনুধাবন করছেন কিনা আমার সাথে তো আর আলাপ হয়নি, আমি জানি না। কিন্তু আমি ভাবছি কি, আমি যদি থাকতাম ওনার জায়গায় তাহলে কিন্তু আমি শুধুমাত্র বাংলাদেশের সিকিউরিটি কনসার্ন নিয়েই ভাবতাম না। আমি কিন্তু আরও অন্যান্য পারিপার্শ্বিকতা, আমাদের যে গ্লোবাল পাওয়ারগুলো কীভাবে চিন্তা করছে ওনাকে নিয়ে, আমাদের প্রতিবেশী শক্তিশালী দেশগুলো কীভাবে চিন্তা করছে, ভূ রাজনৈতিক বিষয়টা আপনি বলছেন তো, শুধু ভূ রাজনীতিতে ভূ কৌশলগত ব্যাপারও আছে, কৌশলগত ব্যাপার আছে। এবং সেই কৌশলটা জন্যই মানে এখন ব্যাপার হলো কি, একটা লোক যেহেতু 17 বছর ধরে দেশে নাই প্রায়, সেই 16 বছর ধরে, সেই লোকটা যখন দেশে ফিরবেন তার তো নানান পরিস্থিতি আছে। আপনি আরও একটা বড় পরিস্থিতি তৈরি হবে, যেটা সরকার উনি আসার সাথে সাথে কিন্তু মানে এক ধরনের ডিফেক্ট সরকার হয়ে যাবে, এক ধরনের মানে এটা খুব চিন্তার ব্যাপার যে মানে যে যদি লোকজন মনে করে যে উনি ক্ষমতা নেবেন বা উনি নির্বাচিত হবেন, তখন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে অন্যান্য জায়গার মানুষগুলো একটু মানে সমান্তরাল সরকারের কথা ইঙ্গিত করছেন আপনি। সমান্তরাল সরকার না, আমার কাছে মনে হচ্ছে কি, যেহেতু এই সরকার ইন্টারিম গভর্নমেন্টকে যেতে হবে ফেব্রুয়ারিতে, এরা ধরে নিয়েছেন এইভাবে। আবার যদি কেউ ধরে নেয় যে উনি আসতেছেন ফেব্রুয়ারিতে, তখন কিন্তু আপনি মানুষকে জোর করে তো আটকাতে রাখতে পারবেন না, মানুষের মানসিকতা কিন্তু একটু বায়াস হয়ে যেতে পারে। এই অবস্থায় নানান ব্যাপার আছে, এগুলো সরকারকেও বিবেচনা করা উচিত। সেটা কি ভোটের ক্ষেত্রে নাকি প্রশাসনিক ক্ষেত্রে? শুধু ভোটের ক্ষেত্রে না, আপনি আমার কাছে মনে হচ্ছে যে মানে প্রশাসনের ক্ষেত্রে, ভোটের ক্ষেত্রে, সব ক্ষেত্রে। যদি ভোটের ক্ষেত্রে আপনি বলেন, তাহলে আমার যুক্তি হচ্ছে, আমি এভাবে ভাবছি আপনি এটা বলা মাত্রই, যে অন্য যে কোনো সময় জাতীয় রাজনীতি যখন হয়েছে, সেই যে দল ক্ষমতায় আসতে পারে বলে মানুষ মনে করে, অথবা যে দল দ্বিতীয় বৃহত্তম বলে মনে করে, সকল দলেরই প্রধান ব্যক্তি অথবা নেতা এই দেশে বিভিন্ন জেলায় যে নির্বাচনী জনসভা করেন, মানুষের কাছে যান, এবং মানে প্রেডিক্টেবল নির্বাচন হলেও সেই দলের নেতা সামনে থাকেন। সেক্ষেত্রে কিও এই একই সম্ভাবনা থাকে? এটা দুই রকম। এখনকার কেসটা হলো, আপনি দেখেন শুধুমাত্র এখন আপনি যদি মানে এটা আমার জায়গা থেকে বলা ডিফিকাল্ট, তারপর বলছি মানে যুক্তির জন্য বলছি, ধরেন এটা সিরিয়াসলি ধরছি না, তারপরও এখন বিএনপির ব্যাপারে মানুষের যে বিএনপির ওয়েটটা নিয়ে মানুষ যেভাবে ভাবছে, এখানে প্যারালাল আরেকটা দল, আপনি আগের নির্বাচনগুলোতে প্যারালাল দুইটা দলে কিন্তু 18-20 এইভাবে চিন্তা হয়েছে, 17-20 চিন্তা হয়েছে। এখন বিএনপি এবং অন্য দলগুলোর যে অবস্থান, তাদের যে মানে সমান্তরাল অবস্থান তো না, কাছাকাছি অবস্থানও না, মানুষ তো এভাবে চিন্তা করছে। আপনি অন্যভাবে ভাবতে পারি, কিন্তু এই চিন্তাটার থেকেই আমি বলছি যে উনি এখন কিন্তু আপনি যদি ন্যূনতমভাবে চিন্তা করেন, একটু অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব হিসাবে অপ্রতিদ্বন্দ্বী, ওনার দলটাও কিন্তু অনেকটা অপ্রতিদ্বন্দ্বী দল। আমরা অনেকেই নানানভাবে কথা বলছি, ফিল্ডে বিভিন্নভাবে আছি এবং সবাই আছে, সব রাজনৈতিক দলে আছে, আমি তাদের কাউকে হেয় করছি না। কিন্তু যদি অনেস্টলি কথা বলেন, মনে করতে হবে যে গত নির্বাচনগুলো যদি দেখেন, তাহলে বিএনপির প্রতিদ্বন্দ্বী যারা আছে, তারা যেহেতু ফেসিবাদ এবং কর্তৃত্ববাদের কারণে নির্বাচনে যেতে পারছে না, অথবা তারা যেহেতু এখন ঠিক নির্বাচনের মাঠে নাই, এখন তাহলে বিএনপির বিপরীতে একটা নতুন দলকে দাঁড়াতে হবে। তো দাঁড়ালো কি না সেটা তো আমরা এখন জানি না, আমরা আগামী ভোট হলে জানতে পারবো, বা এর চেয়ে বেশি কিছু করলো কিনা তাও আগামী ভোট হলে জানবো। সুতরাং ওই ভোট হওয়া আগ পর্যন্ত কিন্তু মানুষের ধারণা থাকবে যে বিএনপি বোধহয় বা বিএনপি নেতা। আমি যদি একটু স্পষ্ট করি, আপনার বক্তব্য যতটা বুঝতে পেরেছি, যদি এটার একটা অনুবাদ করি, ব্যাপারটা কি এরকম যে আওয়ামী লীগ ক্ষমতা মানে এবারে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন এবং তারা
অনুপস্থিত রাজনীতির মাঠে, সেই জায়গায় বিএনপি অপ্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে এবং ধরে নেওয়া যায় তারেক রহমান পরবর্তীতে রাষ্ট্রের দায়িত্ব নিতে যাবেন, সে কারণে তার নিরাপত্তাটা বেশি জরুরি তিনি ভাবছেন এবং গুরুত্বপূর্ণ ভাবতে পারেন উনি, ভাবতে পারেন। আচ্ছা, এবারে আসি এসএসএফ নিরাপত্তা নিয়ে। আপনি যদি গতকাল পর্যন্ত আমাকে জিজ্ঞেস করতেন যে খালেদা জিয়াকে কিভাবে দেখেন, অবশ্যই আমি বলতাম এইটুকু যে তিনি এই রাষ্ট্রের একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, নিঃসন্দেহে। এটা কি সরকার গতকালকে এসে বুঝতে পারলো, যে কারণে এসএসএফ নিরাপত্তাটা যখন হাসপাতাল, আমি জানি না এটাতে হয়তো অনেক সুবিধা থাকতে পারে, সেটার আসলে কোনো রাজনৈতিক ব্যাখ্যা আছে কিনা, কোনো বিশ্লেষণ আছে কিনা আপনার কাছে, নাকি এটার ভেতরে কোনো ইঙ্গিত আছে? যে ইঙ্গিতটাও আমি জানতে চাই, যে এটা খালেদা জিয়াকে দেওয়া হলো, তারেক রহমানকে পরবর্তীতে এটা ভাবা যেতে পারে যে সরকার গঠনের আগেই তিনি দেশে আসলে এসএসএফ নিরাপত্তা দেওয়া হতে পারে। এটা কিন্তু আমরা নতুন করে নাই, আমরা আগেও করেছি। আচ্ছা, আমরা গত ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের যার লাস্ট অন্তর্বর্তী সরকার যেটা 2 বছর হলো, তখনও কিন্তু আমরা 2 নেত্রীকে এই ধরনের নিরাপত্তা দিয়েছি এবং পরবর্তীতে কিন্তু 2021 সালে এই আইন পরিবর্তন করে, লাস্ট ইন্টারিম গভর্নমেন্ট বলতে আপনি ফখরুদ্দিন আহমেদের গভর্নমেন্ট 111 এর সরকারের কথা বলছেন। আবার এখনো কিন্তু আমরা 2021 সালে এই আইন পরিবর্তন কিছু সংশোধনী এনে কিন্তু শুধুমাত্র প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ছাড়াও আরো তাদের ফ্যামিলির লোকজনকে এই জিনিসটা, এই সিকিউরিটি দেওয়া হয়েছে। সো এটা কিন্তু এমন কিছু না যেভাবে উপস্থাপন করা হচ্ছে, আগেও অনেককেই দেওয়া হয়েছে, 2021 সাল থেকে আরো অনেকে দেওয়া হচ্ছে। আমার কাছে মনে হয় যে আপনি শুধু না, এটা মিডিয়াতেই হচ্ছে আলোচনা হচ্ছে, হ্যাঁ, ব্যাপক আলোচনা হচ্ছে যে ওনাকে দেওয়া হচ্ছে। এখন ব্যাপার হলো, আমার কথাটা হলো, হাসপাতালে থাকা অবস্থায় এসএসএফ এর নিরাপত্তার চেয়ে ওনার বাসায় থাকা অবস্থায় বা মুক্ত অবস্থায় আরো বেশি দরকার ছিল। যখন একজন রোগী একেবারে আইসিইউতে ভেতরে, তখন বেশি দরকার, নাকি তার বাসায় বাইরে থাকা অবস্থায় আসলে এসএসএফ নিরাপত্তাটা? আমার কাছে কেন মনে হয় জানেন, এর উত্তর এরকম। আমার কাছে মনে হচ্ছে সরকার চেয়েছেন, যেহেতু সরকার কয়েকদিন ধরে বলছিলেন উনি অতি সম্মানিত ব্যক্তি, এই নানান ধরনের শব্দ চয়ন করছিলেন, আমার কাছে ওনাকে সম্মান দিয়েছে সরকার, যতটুকু লাগুক না লাগুক সেটা ভাবছে না, যেহেতু উনি এমন একটা অপরিস্থিতির মধ্যে আছেন এবং সবাই ফিল করছে, দলমত নির্বিশেষে সবাই ওনার প্রতি একটা আন্তরিকতা ফিল করছে। এবং ইভেন আমাদের দেশের বাইরেও অনেক, চীন, ইন্ডিয়া, সবাই কিন্তু নানান ধরনের, পাকিস্তান সহ সবাই কিন্তু নানান কথা বলেছে ওনার রোগ মুক্তির জন্য এবং ওনার সুস্থতার জন্য। তো এই জায়গা থেকে যেহেতু একটা ইমোশন জড়িত জাতীয়ভাবে মানুষ চাচ্ছে ওনার, সেক্ষেত্রে সরকার করলো কি, এইটাকে গুরুত্ব দিল, মানুষের চাহিদা। এই সরকার তো আসলে এতটা, আমি মনে করি না এই সরকার কিন্তু চেষ্টা করছে আনবায়াসড হওয়ার, নিরপেক্ষ থাকার। তো সেই জায়গা থেকে সে, যেহেতু সবাই চাচ্ছে বেগম খালেদা জিয়ার সম্মান দেওয়ার, তা ওদের সরকারের কাছে যেটুকু সুযোগ, এটার মধ্যে দিয়ে একটা সম্মান জানান। আসলে সিকিউরিটি ইম্পর্টেন্ট না, সিকিউরিটি তো আছে নেই। জি, কিন্তু ঠিক প্রশ্নটা যদি এভাবে করি, খালেদা জিয়ার ক্ষেত্রে সম্মান জানিয়েই যদি দেওয়া হয় এসএসএফ নিরাপত্তা, তাহলে তারেক রহমান যদি দেশে ফেরেন, তিনি সিদ্ধান্ত নেন, তাহলে এসএসএফ নিরাপত্তা তাকেও দেওয়া হতে পারে ওই একই আইনের আওতায়, এটাও তো হতে পারে। এটার ইঙ্গিত দেখেন কিনা? আমি বলি কি, এটা তো আসলে জনাব তারেক রহমান এবং বিএনপির ইস্যু এবং তার ফ্যামিলির ইস্যু না, এটা সরকারেরও ইস্যু, সরকার দেবে কিনা। দ্বিতীয় অংশটা বলি আমি আপনাকে, হ্যাঁ, ওনার নিরাপত্তার কথাটা বলছি, শব্দটা, এটা মূলত নিরাপত্তাকে আপনি কিভাবে দেখবেন। নিরাপত্তা শব্দটা, আমি অনেক দিন নিরাপত্তা কোর্স পড়িয়েছি। নিরাপত্তা একদম ব্যক্তিগত, একটা মানুষকে নিজে বুঝতে হবে আমি সিকিউরড। আমরা বলি নিরাপত্তা মানে কি, নিরাপত্তা হলো ব্যক্তি যখন বুঝে আমি নিরাপদ, তার আগ পর্যন্ত আপনি তাকে সবকিছু, আপনি যদি তাকে সব দিক দিয়ে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট থেকে বন্দি করে রাখেন যে না আপনি কিন্তু ফুললি নিরাপদ, আমি আপনাকে গাড়ির মধ্যে রেখেছি, ওই যে আমাদের বুলেট প্রুফ গাড়ি, কিন্তু সে মনে করে বুলেট প্রুফ গাড়িটাই তার জন্য অনিরাপদ, এটাও হতে পারে। কিন্তু আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন কাইন্ডলি, যে ব্যক্তি মনে করছে বুলেট প্রুফ গাড়িটা অনিরাপদ। আপনি জিয়াউল হক মারা গেলেন কোথায়? সব এসএসএফ এর নিরাপত্তা নিয়ে, সিকিউরিটি নিরাপত্তা নিয়ে বিমানে উঠে মারা গেলেন, নিরাপত্তা নিয়ে অনেকেই মারা গেছেন। তাহলে নিরাপত্তা বলতে যা বুঝি আমরা, যে কিছু লোক দিলাম আর কিছু অস্ত্র দিলাম, তাতেই নিরাপত্তা হয়? সেটা হয়তো হয় না, কিন্তু আমি বোঝার চেষ্টা করছি, আপনি যেটা বলেন বোঝার চেষ্টা করেন, আমি বোঝার চেষ্টা করছি। আমি আরো একটু বোঝার চেষ্টা করি, সেটি হচ্ছে যে আমি আমার নিরাপত্তাটা সম্পর্কে ওয়াকিবহাল না বা ধারণা নাই আমার, সেক্ষেত্রে তো আমি, এটা হতেই পারে যে আমি বলছি যে হ্যাঁ আমি নিরাপদ, কিন্তু আমি নিরাপদ না, আসলে এটা তো হতে পারে না। সেটা তো সাধারণ মানুষের ক্ষেত্রে হতে পারে যারা নিরাপত্তাটা বুঝেন না। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং কিছুদিন তিনি একটা এত বড় দায়িত্ব নিচ্ছেন এবং 17 বছর ধরে একটা কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে লড়াই করছেন, উনি নিরাপত্তাটা অনেক ভালো করেই বুঝেন আমার কাছে মনে হয়। তবে এসএসএফ নিরাপত্তা সেটি তো একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা উনি পেতে পারেন কিনা আমার প্রশ্নটা এখন। এটা আসলে যেহেতু বেগম খালেদাদের ক্ষেত্রে নিরাপত্তা, এসএসএফ নিরাপত্তা দেওয়া এক জিনিস, আবার অন্য কারোর ক্ষেত্রে দেওয়া কিন্তু আরেক জিনিস। সেটা হচ্ছে এখন ওনাকে সামনে নির্বাচন আছে, আপনি যদি ওনাকে দেন নিরাপত্তাটা, আরো কেউ নিরাপত্তা চাইতে পারে এসএসএফ এর, তখন আপনি কয়টা রাজনৈতিক দলের প্রধানকে নিরাপত্তা দিবেন, সেই বিষয়গুলো কিন্তু আছে। আর এত সামর্থ্য কি আমাদের আছে?
আমরা মানে এত সব রাজনৈতিক দলের নেতাদেরকে বিভিন্ন জায়গায় তারা সফর করবেন, এই সময় আমরা সবাইকে এইভাবে এসএসএফের নিরাপত্তা দিতে পারবো। আমাদের রাষ্ট্রপতি আছেন, প্রধান উপদেষ্টা আছেন, আদার্স আরও কিছু আছে, সবকিছু আমার বিদেশি অতিথিরা আসেন এবং নির্বাচনের সময় তো নানান ধরনের সংকট থাকবে। তো সেই সকল কারণে আমার কাছে মনে হয় এসএসএফকে কতটা এক্সটেন্ড করতে পারবে, সম্প্রসারিত করতে পারবে সরকারের সে সামর্থ্য আছে না, এগুলো ভেবে চিন্তে সরকারের করা। আচ্ছা, এসএসএফ না দিলেও আপনার মনে হয় কিনা যে তারেক রহমানকে দেশে আসে এবং নির্বাচনকালীন সময় মানে নির্বাচন পূর্ব সময়ের জন্য তাকে অন্য কোনো রাষ্ট্রীয় নিরাপত্তা? আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ভালো নিরাপত্তাই হলো তার দল যেভাবে তাকে নিরাপত্তা নিশ্চিত করে। আমরা দেখেছি না বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এই পুরো 15 বছর 17 বছর তারা নিজস্বভাবে নিরাপত্তার আয়োজন করেছে না। সো এরকম নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বিএনপির মতো একটা দলের অলরেডি হয়ে আছে। আপনি দেখেছেন বেগম খালেদা জিয়াকে কিভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে, তার টিম আছে কিন্তু। তো সেই টিমটাও তো তারেক রহমানের জন্য ব্যবহার হতে পারে, এটা আরো এক্সটেন্ডেড ফর্মে যেতে পারে। অলরেডি তো ওনারা সিকিউর না এই 15 বছর 17 বছরে। সো আমার কাছে কেন জানে মনে হয় সরকার যত ধরনের অ্যাপ্রোচ করবে পজিটিভ, সরকারকে আমরা ইতিবাচকভাবে নিব যে এই যে বেগম খালেদা জিয়াকে যে নিরাপত্তা দিচ্ছেন, এবং এটা যদি সরকার মনে করেন যে তারা তারেক রহমানকেও এই অফার করবেন, করতেই পারেন, কিন্তু এটা একটা সমাধান না, এটা একটা হলো একটা অফার, একটা সম্মান। তো সেই জায়গা থেকে ব্যক্তি অনেক সময় ব্যক্তি আচ্ছা আপনি দেখেন ইন্দিরা গান্ধী কার হাতে নিহত হয়েছেন, সুতরাং মানে আপনি যে ব্যক্তিকে নিরাপত্তার কাজে লাগাবেন তিনিও তো নিরাপত্তা ক্ষুণ্ণ করেন। সেটা আরেকটা প্রশ্ন, যে সেটা একটা পরের স্টেজের প্রশ্ন। আমি এবার একটু আলাদা জায়গায় যেতে চাই। আপনি জানেন সম্প্রতি নরেন্দ্র মোদী একটা পোস্ট করেছেন, টুইট করেছেন বর্তমানে এক্সে, এবং সেখানে খালেদা জিয়ার সুস্থতা প্রত্যাশা করেছেন তিনি। অন্যদিকে আরেকটি তথ্য হচ্ছে চীনের একটা চিকিৎসক টিম এরই মধ্যে খালেদা জিয়ার চিকিৎসকদের যে টিমটা রয়েছে তাতে অংশগ্রহণ করেছেন এবং আরও অনেকে আসতে পারেন, এরকম কথা শোনা যাচ্ছে। এই যে চীনের এক ধরনের আগ্রহ, ভারতের দিক থেকে নরেন্দ্র মোদীর পোস্ট, এই সব কিছু মিলে আপনার দক্ষিণ এশীয় রাজনীতির যে দুইটি দেশ নিয়ে নানান সময় আলোচনা হয়, আপনি কোনো বিশ্লেষণে দাঁড়াতে পারেন কিনা? কারণ অনেক সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় লিখছেন। আপনাকে আমি একটু আগে যে ইঙ্গিতটা দিয়েছিলাম সেটা আমি হয়তো ক্লিয়ার করতে পারিনি। আমি বলেছি যে এবারে ক্লিয়ার হতে পারে, আর একটু ক্লিয়ার করতে হবে এখন। আমি এটা ক্লিয়ার করতে চাই না ইচ্ছা করে। আমার ব্যাপারটা হলো, যদি আমাদের মতো দেশগুলোতে মানুষের ধারণা যে যিনি ক্ষমতা আসবেন বলে মনে করা হয়, সকল মানুষ তার দিকে হেলে পড়ে, এইটা একটা আমাদের দেশের লোকাল ধারণা, স্থানীয় ধারণা। কিন্তু এর বাইরে আমাদের সাউথ এশিয়াও এই ক্যারেক্টারটা আছে। সবাই ধরে নিয়েছে যে বিএনপি যেহেতু অনেকবার ক্ষমতা এসেছে এবং গত 17 বছর সে লড়াইটা করেছে, সে একটা বড় দল এবং তারই আসার সম্ভাবনা অন্যদের তুলনায় বেশি। সে অবস্থায় এই দলটা এবং দলের নেতৃস্থানীয় যেহেতু প্রধান বেগম খালেদা জিয়া, ওনাকে কেন্দ্র করে এই এলাকার মানুষের মানে বিএনপির সমর্থক বা বাংলাদেশের মানুষের উচ্ছ্বাসটাকে তাদের পক্ষে নেওয়ার জন্য কিন্তু আঞ্চলিক শক্তি বা ইমার্জিং শক্তিগুলো কাজে লাগাতে চায়। এটা সবসময় আমরা দেখেছি। সেই জায়গা থেকে আমি প্রথমত এটা গুড জেস্টার মনে করি, দারুণ এক্সেলেন্ট। আপনারা দুজনেই একটা পজিটিভ ইতিবাচক বক্তব্য দিয়েছেন এবং ইতিবাচক স্ট্যান্ড নিয়েছেন। এখন এটা দুই দেশেরই যারাই আপনার কারোর অসুস্থতার সময়ে যদি কেউ গিয়ে হাজির হয় অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, খোঁজখবর নিয়েছে। এখন এটার একটা ভূ রাজনীতি থাকবে, এটার একটা কৌশল আছে এবং এটা আমরা তো আতিথ্যতা, আপনার দৃষ্টিতে একটু ব্যাখ্যা করবেন। আমি বলছি আতিথ্যতার মধ্যেও কিন্তু আমরা কৌশল করি। এখানে ব্যাখ্যাটা হলো যে বাংলাদেশকে আমরা দেখেছি যে বিশেষ করে ইন্ডিয়া, আমেরিকা, চায়না, বিশেষ করে এই তিনটা দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নও খুব সিরিয়াস গত 15 বছর ছিল, বা ধরেন অন্তত 1 দশক 14 সালের পর থেকে। নানান কারণে মিয়ানমার এখানে একটা রিসোর্সফুল এরিয়া, কিন্তু এটা খুবই সিভিল ওয়ারের মধ্যে আছে। আপনি আমেরিকাকে টেক্কা দিতে পারে যে ভবিষ্যতে মনে করা হয় চীন, সেও কিন্তু এই এলাকায় আছে। এর বাইরে আপনি চীন যদি না দেয়, আমার কাছে চীনের চেয়ে বেশি শক্তিশালী মনে হয় নানান কারণে ইন্ডিয়াকে, আমেরিকাকে টেক্কা দেওয়ার জন্য। আমার কাছে মনে হয়, আমি মনে করি ইন্ডিয়া মোর মানে তার আর্টিকুলেশন বেটার দেন চায়না। চায়নার হয়তো আর্থিক সামর্থ্য অনেক বেশি, কিন্তু আমি ইন্ডিয়াকে মনে করি নানান কারণে, ওই ব্যাখ্যা অন্যদিন দিব। তো এই যে দুইটা, আপনি যদি সেকেন্ডও ধরেন ইন্ডিয়াকে, পৃথিবীতে আসলে আর কাউকে পাবেন না আপনি। ফার্স্ট এবং সেকেন্ড দুইটা শক্তি যারা উদীয়মান, যারা আমেরিকার এই যে হেজমনিক পাওয়ার, সারা বিশ্বে যে তার ইউনিপোলার ওয়ার্ল্ড, এই ব্যবস্থাটার কম্পিটিশন করছে বা করবে এখানে এই অঞ্চলের দুইটা দেশ। তো
পাশাপাশি একটা সিভিল ওয়ারের দেশ আছে, এখানে রিসোর্সটাও কিন্তু এদের দুই পক্ষের কাজে লাগে। তো এই অবস্থায় একমাত্র ব্যালেন্সড এবং আপনি এমন একটা দেশ আছে, এমন একটা ভূখণ্ড আছে যার আসলে এই ধরনের অ্যাম্বিশাস নাই এবং এইভাবে হয়ে ওঠার সামর্থ্যও নাই, আবার সে একটু ডেমোক্রেটিক, মডারেট এবং তার মধ্যে নানান ধরনের বৈশিষ্ট্য আছে এবং একটা দেখেন হোমোজেনিটি আছে। আমরা কিন্তু প্রায় সবাই বাঙালি এবং ম্যাক্সিমাম লোক মুসলিম, একটা আপনি একভাবে ট্রিট করতে পারেন। তো নানান কারণে এটা একটা রিসোর্স, বাংলাদেশ একটা রিসোর্স ইন্টারন্যাশনালি। এই রিসোর্সটাকে পাশে থাকা, রিসোর্সটার কাছে থাকা এখন ইমার্জিং ওয়ার্ল্ডের সবার দরকার। মোদির এই টুইটের সঙ্গে আরেকটি বিষয়, নরেন্দ্র মোদির সরকার বাংলাদেশের আগের সাবেক প্রধানমন্ত্রী যিনি কনভিক্টেড এই মুহূর্তে, তাকে আশ্রয় দিয়েছে, সেই দেশে আছেন, সেইটার আসলে কোনো ইম্প্যাক্ট আছে কিনা? এখন অবশ্যই তো আপনি এই নিয়ে তো অনেক আলাপ আলোচনা হয়েছে, ব্যাপক আলাপ আলোচনা হয়েছে এবং সরকারও এই ব্যাপারে বিভিন্ন সময় মুখ খুলেছে, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কথা বলেছে এই আশ্রয় নিয়ে। এখন একটা রাষ্ট্র কখন কোন নীতি গ্রহণ করবে এটা একদম রাষ্ট্রের নিজস্ব ব্যাপার। এইটা কিন্তু আপনি মানে কোনো রাষ্ট্রকে আপনি ডিকটেট করতে পারবেন না, কিন্তু ইন্টারন্যাশনাল যে অর্ডার, লজ, ইন্টারন্যাশনাল কিছু লজ আছে, ট্রিটি আছে, যে ট্রিটিগুলো আমাদের মানতে হয়। তারপরেও কিন্তু সব রাষ্ট্র ইন্টারন্যাশনাল ট্রিটি লজ না মানলেও কিছু করা যায় না, তাকে বাধ্য করা যায় না, ফোর্স করা যায় না। এই অবস্থায় ইন্ডিয়া কখন কার প্রতি কিভাবে ট্রিট করবে এটা ইন্ডিয়ার একদম নিজস্ব ন্যাশনাল পলিসি। এবার একটু ইউরোপিয়ান ইউনিয়নের প্রসঙ্গে আসতে চাই। মাইকেল মিলার, ইইউর রাষ্ট্রদূত, তিনি বলেছেন, আমরা সবসময় নির্বাচন প্রসঙ্গে তিনি বক্তব্য রেখেছেন এবং নির্বাচন কমিশনে তিনি ভিজিট করেছেন একাধিকবার। আমি এর আগে বাংলাদেশের যত নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি যে ক্রেডিবল নির্বাচন, তারপরে এই নির্বাচনটি অংশগ্রহণমূলক, এই বিষয়গুলি বলা হতো। এবারে বলা হতো এন্ড টাইম, অর্থাৎ সময় মতো নির্বাচন হবে কিনা এবং সেই দিকে সবার গুরুত্ব দেওয়া উচিত। এই ব্যুরোক্রেটরা তো খুব অল্প কথা বলেন, তো এই শব্দ চয়নের মধ্যে আপনি কোনো ইঙ্গিত খুঁজে পান কিনা? এর মধ্যে কি এরকম কোনো প্রশ্ন আসলে তৈরি হয়েছে কিনা যে নির্দিষ্ট সময়ে নাও হতে পারে? নির্দিষ্ট সময়ে নাও হতে পারে একটা ব্যাপার কি আমরা অনেকেই এই জিনিসটা নিয়ে ভাবছি এখন, সেটা হলো আমরা 91 সালে নির্বাচন দেখেছি, 96 সালে নির্বাচন দেখেছি, 2001 সালে নির্বাচনকে দেখেছি এবং 2008-এর নির্বাচনের কথা যদি বলি, ইন্টারিম গভর্নমেন্টের যদিও লম্বা সময় পেয়েছে, সবগুলো নির্বাচন 2008-এর আগে সবগুলো নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে 3 মাস সময়ের মধ্যে কিন্তু নির্বাচন কমিশন নির্বাচনটাকে কমপ্লিট করেছে এবং সাকসেসফুলি অনেকটাই গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। তো এই গ্রহণযোগ্য নির্বাচন করার ক্ষেত্রে তাদের কিন্তু 3 মাসের বেশি সময় লাগে নাই এবং এই 3 মাসেই দেখা যেত কি যে পরিমাণ উৎসাহ, উৎফুল্ল জনতা এবং যেই পরিবেশ, নির্বাচনের যে পরিবেশটা দেখে কিন্তু মানুষের মধ্যে একটা আগ্রহ জাগতো যে না, এই নির্বাচনটা অন্য নির্বাচনের চেয়ে ব্যতিক্রম। এইবারের ব্যাপার হলো কি নির্বাচন কমিশন নিজে নিজে হয়তো অনেক কাজ করছে, কিন্তু পাবলিকের যে এঙ্গেজমেন্ট, নির্বাচনকে কেন্দ্র করে পাবলিকের মধ্যে যে প্রণোদনা তৈরি করা, পাবলিকের মধ্যে যে আগ্রহ তৈরি করা, আসলে তো নির্বাচনটা ওনারা নিজেরা করবেন না, নির্বাচন কিন্তু পাবলিককে দিয়ে ওনারা করিয়ে নেবেন। তো সেই প্রণোদনাটা, সেই আগ্রহটা দৃশ্যমান। আপনি যেমন বললেন যে হ্যাঁ দৃশ্যমান না, আপনি যেমন বললেন যে হয়তো তারা অনেক কাজ করছেন, আপনি বলেন আমাকে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এখন পর্যন্ত দেশের মানুষ তারিখ জানে না, এটা কি নির্বাচন কমিশন ঘোষণা করবে? আমি কি এই মডেলটা কিন্তু অলমোস্ট এই যে এখন যেটা বললেন না, এটা মডেলটা কিন্তু প্রিভিয়াস আমরা লাস্ট নির্বাচনগুলোতে দেখেছি, বিশেষ করে কর্তৃত্ববাদের সময় যে নির্বাচনগুলো হয়েছে খুব অল্প সময় দিয়ে কিন্তু নির্বাচনগুলো হয়ে যেত। অর্থাৎ আপনি কি 14, 18 এবং 2024-এর নির্বাচন বলছি, খুব তার সাথে কি এই প্রসঙ্গ আপনি তুলছেন কি কারণে? মানে সেটার সঙ্গে কোনো মিল বা কোনো? আমি তো অনেক ক্ষেত্রেই বলি যে এই কথাটা যে কর্তৃত্ববাদের ডিসকোর্স থেকে এই দেশের মানুষ এখনো মুক্ত হতে পারে নাই। কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছে, ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু কর্তৃত্ববাদের যে ডেভেলপমেন্ট ডিসকোর্স বলেন, সিভিল সোসাইটি ডিসকোর্স বলেন, এই ডিসকোর্স থেকে কিন্তু মানুষ বের হয় নাই। বিশেষ করে যারা মিডল ক্লাস এলিট তারা বের হয় নাই এবং যারা নেগেটিভ নির্মাণ করে তারা বের হয় নাই। অনেক সময় সবাই বের হতে পারে নাই। তো তারা চিন্তাটা করছে কর্তৃত্ববাদ বিরোধী, কিন্তু স্ট্রাকচারটা কর্তৃত্ববাদের মধ্যে থাকে। এমনকি আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম সেখানেও কিন্তু আপনি একই কথা বলছেন যে এই সরকার আসলেই হচ্ছে সেই কর্তৃত্ববাদের বিরুদ্ধে এসে পরে এই ইন্টারিম গভর্নমেন্ট আসলো, তারাও কি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে একই রকম
লক্ষণ দেখছেন এটা একই রকম লক্ষণ হুবহু বলা যাবে না, তাদের মধ্যে অনেক পরিবর্তন আছে, কিন্তু নির্বাচনের তারিখটা যদি আপনি আরো আগে ঘোষণা করেন, এতে তো মানুষের উৎসাহ, প্রেরণা, এঙ্গেজমেন্ট বেড়েই যায়। তো আপনি নির্বাচনে মানুষকে কম এঙ্গেজ কেন করতে চান? আচ্ছা, আমি সেটা বলছি। ইভেন আমি কেন ঘোষণা করছেন? হ্যাঁ, আমি অনেক আগে বলেছিলাম, 6 মাস আগে বলেছিলাম যে আপনি নির্বাচন তারিখ ঘোষণা করে দেন। এতে আপনি নির্বাচনের তারিখ চেঞ্জ করতে পারেন না, তো তা না, আপনি 8 তারিখের জায়গায় 12 তারিখ করেন, 12 তারিখে 16 তারিখ করেন, কোনো লজিস্টিক্স চ্যালেঞ্জের কারণে। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি একটা তারিখ ঘোষণা করলেন একদম বাইবেলের মতো হয়ে গেল। এটা তো চেঞ্জ করা যায়, কিন্তু কেন আপনি তারিখ ঘোষণা করবেন না? আর এখন তো তারিখ ঘোষণার সময়ই চলে যাচ্ছে অলমোস্ট। তবে আপনি একটা জিনিস খেয়াল করেন, যদি আপনি 3 মাসের কথা ভাবেন আগের কেয়ারটেক গভর্নমেন্টগুলোর, সেই জায়গা থেকে ভাবলে কিন্তু মনে হয় যে না, ঠিক আছে। আরেকটা বড় ব্যাপার আছে, সেটা হলো আপনি যদি আগের থেকে তারিখটা বেশি সময় ধরে নির্বাচন কমিশন বা সরকার এটা ভাবছে কিনা আমি জানি না, বেশি আগে সময় দেওয়া হয়, রাজনৈতিক সহিংসতা এবং কেওয়াজগুলো বেশি হয়ে যায় কিনা এই ভাবটা ভাবছে। হয়তো অল্প সময় যদি দেয়, কিন্তু এটা ভাবতে হবে নাগরিকের কাছে কিন্তু পৌঁছতে হবে ক্যান্ডিডেটকে। বুঝতে পারছি। এইটা যদি না হয়, আপনি যতই ভালো নির্বাচন করেন, কিন্তু নাগরিকের কাছে ক্যান্ডিডেটকে পৌঁছতে দিলেন না, তাহলে হবে না। শেষ প্রান্তে আমরা আরেকটা প্রসঙ্গে যেতে চাই। IRI এর একটা জরিপ করেছে এবং তারা বক্তব্য রেখেছে, সেখানে মোটামুটি এরকম যে 69% মানুষ প্রধান উপদেষ্টার উপরে আস্থা রাখতে চান, অর্থাৎ এই সরকার ভালোই করছে। তারা তথ্যপত্র হাজির করেছেন অনেক রকম। অন্তর্বর্তী সরকার সম্পর্কে তারা এই সময় দিচ্ছেন এবং এটা ভালো হিসেবে এটা আসলে কোনো বার্তা দেয় কিনা যে এই সরকার তো ভালোই করছে। শুনেন, আপনাকে একটা কথা বলি, IRI এর একটা কাজ নিয়ে আমারও একটা কাজ করার কথা ছিল, আমি সেই কাজটা করি নাই। এটা আরো বছর খানেক আগের ঘটনা। তো IRI এর রিপোর্টগুলো আপনি আগেও দেখেছেন যে 80% সমর্থন আছে সাবেক প্রধানমন্ত্রীর উপরে, এই কথাও কিন্তু আপনি শুনেছেন। 80% তারা ভালো বলেছে। হ্যাঁ, তো আমরা সবসময় দেখি IRI এর অনেক রিপোর্টেই দেখি আর কি, সবগুলো রিপোর্ট তার একভাবে মেজার করা যাবে না। এই যখনই যে সরকার থাকে তার পক্ষে এক ধরনের আলাপ আলোচনা চলে আসে। আমি কেন জানে বাংলাদেশের কথায় কথায় বলেনি, তারা তথ্যপত্র দিয়েছে। ওই সবাই তথ্যপত্র দেয়, তথ্যপত্র কোনো বিষয় না, যে কোনো রিপোর্ট তৈরি করা কোনো বিষয় না, এগুলো কোনো আর তৃতীয় বিশ্বের দেশগুলোতে বিষয় না। কারা করেছে, কেন করেছে, কিভাবে করেছে, কে করেছে, কোথায় গিয়েছে, এই সব কিছু আপনি জানেন, আমরা জানি না। কিন্তু কোন লোকটা ইন্টারভিউ দিয়েছে, আপনি যদি 10 জন লোকের কাছে যান যারা প্রধান উপদেষ্টার পাশাপাশি থাকে, আর যদি জিজ্ঞাসা করেন, তাহলে তো 100% হবে। তারা সবাই বলবে খুব ভালো, 100% হবে। সুতরাং আপনি আসলে স্যাম্পল কাকে নিয়েছেন, সবকিছু যখন ওপেন হবে, নাম ধরে যে এই স্যাম্পল নিয়েছে উনি, যাক 5টা 10টা বিএনপি সমর্থকের কাছে গেলে কি ধরনের রেজাল্ট আসবে? আচ্ছা, অর্থাৎ এটা যদি খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই, 10 জন আওয়ামী লীগ সমর্থকের কাছে যায়, তখন কি রেজাল্ট আসবে? আচ্ছা, সুতরাং এটা কি রেজাল্ট হলো? আমার কাছে মনে হচ্ছে কি এগুলো হয়তো ওনারা কারেক্টলি করেছেন, কিন্তু আমি এত বিশ্বাস করতে পারি না, আস্থা রাখতে পারেন না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য, অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। আপনাকেও ধন্যবাদ, আপনার অনুষ্ঠান যারা সঞ্চালনা অন্য কাজ করছেন তাদেরকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আজকে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। তার কাছ থেকে আমরা রাজনৈতিক এই সময় নানা বিশ্লেষণ জানার চেষ্টা করেছি। রাজনৈতিক এরকম আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন। প্রথম আলোর এই আয়োজন বার্তাকক্ষ দেখুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে। আজ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।